সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় পেঁয়াজের ঝাঁঝ। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে ডক্টর মাহবুব হোসেন, কৃষি অর্থনীতিবিদ, এবং এই পাশে আছেন হেলাল উদ্দিন আহমেদ, সাবেক সহসভাপতি এফবিসিসিআই। এছাড়া চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন মোহাম্মদ জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশন। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান সংবাদগুলো। রাজধানীতে আরজু নিহতের ঘটনায় র্যাবের বিরুদ্ধে মামলার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ। প্রতিষ্ঠান নয়, ব্যবস্থা নেওয়া হবে দোষী ব্যক্তির বিরুদ্ধে, বললেন আইনমন্ত্রী। খুলনায় দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে ঝলসে গেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, পাশে থাকা ছোট ভাইও দগ্ধ, জড়িত সন্দেহে একজনকে আটক। টাকার বিনিময়ে বিমান বাহিনীতে নিয়োগের কথা বলে আটকে রাখা 46 যুবককে রাজধানীর মহাখালী থেকে উদ্ধার। বিমান বাহিনীর সাবেক 2 কর্মচারী সহ আটক 3। পাবনায় অপহরণকারী সন্দেহে গণপিটুনিতে 3 জন নিহত, পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা খতিয়ে দেখছে পুলিশ। জাতীয় পরিচয়পত্র সংশোধন ও পরিবর্তনে সেবা প্রার্থীদের ভোগান্তি, নানা অনিয়মের অভিযোগ প্রকল্প কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। এবং ঈদে যেখানে সেখানে কোরবানির পশু জবাই না করার সরকারি নির্দেশনা নিয়ে সংশয়ে খোদ সিটি কর্পোরেশন, বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার। বলি যে বিভিন্ন সময় যখনই দেখা যায় সরবরাহে কোনো ঘাটতি থাকে, কোনো নোটিশ ছাড়া, যখনই বুঝতে পারে যে এই জিনিসটা এখান থেকে আমদানি হয়, ওই জায়গায় দাম বেড়ে গেছে, চোখ বন্ধ করে ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ, তারা দাম বাড়িয়ে ফেলে। তো আপনার দৃষ্টিতে আসলে কেন এই দামটা বাড়ে? অবভিয়াসলি আর কি আপনার ব্যবসায়ীদের তো প্রধান উদ্দেশ্য হলো মুনাফা সর্বাধিক করা আর কি। তারা সুযোগ খোঁজে আর কি যে কোন সময় আর কি মুনাফাটা বেশি করা যায়, এবং সেজন্য আমরা দেখি আর কি যখন চাহিদার তুলনায় আর কি যোগানের সংকট, যোগান কম, দাম বাড়ানোর সুযোগ সে সময় থাকে আর কি। সুতরাং একটু বেশি লাভ করা যায় কিনা আর কি সেটার চেষ্টা আর কি ব্যবসায়ীরা। এটা কি আমাদের দেশে কি পর্যাপ্ত পেঁয়াজ, আমাদের যে বলা হচ্ছে 21 লাখ বা 22 লাখ মেট্রিক টন পেঁয়াজের চাহিদা আছে, আমাদের দেশে কি এটা মোটামুটি কাছাকাছি পর্যায়ে উৎপাদন হয়? না, আমাদের মাত্র 30 থেকে 40% চাহিদা আর কি আমাদের দেশীয় উৎপাদন থেকে আর কি আমরা। কিন্তু সরকারি হিসাব কাগজপত্রে বলছে যে আমাদের দেশে 22 লাখ টনের মধ্যে 19 লাখ টন হয়। এই কাগজপত্রের হিসাবটার ফাঁক ফোকর কোথায়? না, আপনি যদি আমদানির পরিমাণ দেখেন আর কি, আমাদের তো ব্যবসায়ীরা আছে আর কি, তারা কতটা পেঁয়াজ দেশ থেকে আমদানি করেন সেই খবরটা অনেক বেশি সঠিক আর কি। আমাদের দেশে কত পেঁয়াজ তৈরি হয় আর কি সেটা। কিন্তু আমি যেটা দেখলাম, তারা শেষ যে যেটা দিয়েছে যে বছর জুলাই পর্যন্ত 4,90,000 মেট্রিক টন পেঁয়াজ বিভিন্ন দেশ থেকে আমদানি হয়েছে। হ্যাঁ, এখন বিভিন্ন দেশ থেকে বেশিরভাগই তো আর কি ভারত থেকে আসে আর কি বেশিরভাগ পেঁয়াজ। যে কোনো কৃষি পণ্যের আর কি আপনার যোগান বছর পর বছর আর কি ভ্যারি করে আর কি, এবং এটা তো জানেন আর কি কৃষি হলো প্রকৃতি নির্ভর বিষয় আর কি। এবছরে যেমন আর কি যে হারে বৃষ্টি হয়েছে, তাতে এবছরে দেশে আর কি পেঁয়াজের উৎপাদন কম হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর কি। এবছরে শাকসবজিরও আর কি উৎপাদন, বিশেষ করে আর কি এই যে আমরা সামার ভেজিটেবল যেগুলো বলি আর কি, সেগুলোর উৎপাদনও আর কি কম হবে। কারণ হলো যে শাকসবজি আপনার মাটিতে আর্দ্রতা বেশি থাকলে আর কি শাকসবজি ততটা ভালো হয়। কিন্তু পেঁয়াজ তো আগে হয়ে গেছে, বর্ষার মধ্যে কিন্তু পেঁয়াজের সম্পর্ক নাই। শীতকালে পেঁয়াজের যে আমাদের স্টক, গভর্নমেন্টের দাবি যে না আমাদের পর্যাপ্ত আছে এবং এটা চলে যাওয়ার কথা কোরবানি পর্যন্ত এটার জন্য, কিন্তু কোনো মতেই তো আমরা টানতে পারছি না। এখন কেউ বলছে 80 টাকা, কেউ বলছে 100 টাকা পর্যন্ত। তার মানে হলো যে আপনার সংকট, চাহিদার তুলনায় আর কি যোগান অবশ্যই কম আর কি। না হলে এই জিনিসটা হবে না আর কি। যে কারণ আপনার আরেকটা কারণে হতে পারে, সেটা হলো যে ব্যবসায়ীরা সবাই এক জোট হয়ে আছে আর কি, যে আমরা দাম সবাই বাড়াবো আর কি। কারণ আমরা নর্মালি আর কি অর্থনীতি যেটা বলি আর কি, একটা প্রতিযোগিতাপূর্ণ অর্থনীতি আর কি। সেখানে যদি অনেকে আর কি থাকে ব্যবসায়ী,
একজন যদি দাম বাড়িয়ে লাভ করে তখন আরো 10 জন ব্যবসায়ী আর কি ওই ব্যবসায়ীর নামে আর কি, যাতে কম্পিটিশনের মাধ্যমে দামটা আর কি কমে যায় আর কি। তো এখন আবার আমরা অর্থনীতিতে মনোপলির বা মনোস্টির কথাও আর কি জানি আর কি, যে একজন যদি আর কি ব্যবসা কন্ট্রোল করে আর কি, তাহলে সে নিজেই আর কি দাম স্থির করতে পারে আর কি। আবার কলিউশন করতে পারে 8-10 জন আর কি যদি ব্যবসায়ী বাইরে থেকে আর কি আমদানি করে, অথবা দেশের উৎপাদন কোনো পাইকারি আর কি 4-5 জন পাইকারি ব্যবসায়ী কন্ট্রোল করে, তাহলে তাদের পক্ষে আর কি আপনার কলিউশন করার সুবিধা আর কি, এবং সেক্ষেত্রে আর কি তারা ইচ্ছা মতো দাম বাড়াতে পারে। কিন্তু প্রতিযোগিতা থাকলে আপনার এইটা হওয়ার কোনো কথা নাই আর কি, আনলেস আর কি আপনার চাহিদা তুলনায় যোগান আর কি কম হয়। আচ্ছা হেলাল ভাই, ভোক্তা এবং কৃষি অর্থনীতিবিদ কিন্তু মনে করেন যে ব্যবসায়ীদের এখানে কারসাজি আছে। ব্যবসায়ী নেতা হিসাবে আপনার বক্তব্যটা কি? ধন্যবাদ আপনাকে। আমি আসলে বিষয়টা তো হচ্ছে যে ভোগ্যপণ্যের দাম বাড়লে, যে কোনো কিছুর দাম বাড়লে প্রথম সমস্যা মানে তীরটি সেটা হচ্ছে ব্যবসায়ীর দিকে। তো আমরা পাশাপাশি এটা খেয়াল করি না যে আসলে ব্যবসায়ীরা কিন্তু এই প্রতিনিয়ত আপনাকে এই নিত্য প্রয়োজনীয় থেকে সমস্ত পণ্য কিন্তু আপনার কাছে পৌঁছে দিচ্ছে, এবং আপনি চাওয়া মাত্রই সেই মানে পণ্যগুলো পাচ্ছেন। এইটা কিন্তু আমাকে প্রথম খেয়াল করতে হবে। ডক্টর মাহবুব সাহেব যে কথাগুলো বললেন যে ব্যবসায়ীরা 10 জন 20 জনে মিলে এটা মানে করে সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিতে পারে। আসলে আমাদের অর্থনীতি আমরা যখন পড়েছি তখন কিন্তু মুক্তবাজার অর্থনীতি এইভাবে ছিল না। এখন যেটা হয়েছে আপনার, যেমন আজকে কালকে সকালবেলায় যদি উনি মনে করেন, মাহবুব ভাই যদি মনে করেন যে কালকে, অথবা আপনি যদি মনে করেন যে কালকে সকালবেলা আমি পেঁয়াজের ব্যবসা শুরু করব, আপনার কিচ্ছু লাগবে না, জাস্ট টাকা নিয়ে বাজারে যাবেন, আপনি কালকে থেকে পেঁয়াজের ব্যবসা শুরু করতে পারবেন। এই সুযোগগুলো কিন্তু মুক্তবাজার অর্থনীতিতে গড়ে উঠেছে। আপনি ইচ্ছা করলেই আপনি পণ্যটা মজুত করে পণ্যের দাম বাড়াবেন, এই সুযোগ মুক্তবাজার অর্থনীতি তেমন নাই। আর আমাদের দেশের মতো দেশ যেখানে 55,000 বর্গ মাইলের মধ্যে এই 16-17 কোটি মানুষের দেশ, এখানে কিন্তু প্রতিনিয়ত আমাকে একেবারে সাইকেলের মতো পণ্য আনতে বিক্রি করতে, পণ্য আনতে বিক্রি করতে, পণ্য আনতে, এখানে জমিয়ে রাখা। আর আমাদের যে মানে একটা গোডাউনের ভাড়া কত, আপনি সেম মনে করেন যদি আমি যদি একটা 1 লাখ টনের গোডাউন করি, সাইলো করি, তার ভাড়া কত, তার ওভারহেড কস্ট কত। তার চেয়ে অনেক বেটার হচ্ছে আমি প্রতিদিন আনবো, প্রতিদিন বিক্রি করবো, প্রতিদিন আনবো, প্রতিদিন বিক্রি করবো। এবং পেঁয়াজের বেলা এটা হচ্ছে 100%ই হচ্ছে এটা যে আপনার প্রতিদিন পেঁয়াজ আসছে, প্রতিদিন পেঁয়াজ বিক্রি হচ্ছে। এখন যে কথাগুলো এসছে যে আজকে ব্যবসায়ীরা গতকালকে থেকে আজকে মানে পেঁয়াজের দামটা কেন বেড়ে গেল, প্রথমত হচ্ছে যে আপনি ভারতে, আমাদের প্রধান মার্কেট কিন্তু পেঁয়াজের জন্য ভারত। ভারতে যখন পেঁয়াজ থাকে না তখন আমরা পাকিস্তানে যাই, আমরা মায়ানমারে যাই, চায়না যাই, হ্যাঁ এইসব দেশে, মিশরে যাই, ওইসব দেশ থেকে আমরা এলসি করে নিয়ে আসি। মেইন বাজারটা কিন্তু আমাদের হচ্ছে ভারত। এখন ভারতে গতকালকে আগে ছিল এটা $455 পার মেট্রিক টন, এটা শনিবার দিনে $700, হ্যাঁ $700, $705 করে ফেলেছে। এখন যখনই $705 হবে আমাদের ব্যবসায়ীরা কি করবেন? ব্যবসায়ীরা কিন্তু যে কথাটা উনি বললেন আমি কিন্তু ওনার সঙ্গে একমত, তবে একটি বিষয় মনে রাখতে হবে, ব্যবসায়ীরা কিন্তু দাতব্য চিকিৎসালয়ের মধ্যে কাজ করে না, আমাকে মুনাফা করতে হবে। তবে ডেফিনেটলি মুনাফাটা এমনভাবেই করতে হবে যেটা এটা মাত্রা থাকে, মাত্রা অতিরিক্ত মুনাফা করার তেমন কোনো সুযোগ নেই। হেলাল ভাই, আজকে যে আমরা আলোচনা করছি তার মধ্যে এই জিনিসটা কিন্তু চলে আসছে, 40 টাকা 50 টাকা জায়গায় যদি এটা 100 টাকা হয়ে যায়। আমি এই জায়গাটায় আসছি, আপনাকে একটু বলি, আপনাকে আমাকে একটু সময় দিন। আপনি প্রথমত হচ্ছে যে আজকে যখনই ভারতের পেঁয়াজের দামটা বেড়ে গেছে, ঢাকায় কিন্তু দেশি পেঁয়াজের দামটা বেড়ে গেছে। বাড়ার পিছনে আমি আজকে শ্যামবাজার গিয়েছি, আমি আজকে কারণ বাজারে গিয়েছি, খাতুন বাজারে টেলিফোন করে জানার চেষ্টা করেছি। মানে ঢাকার বাজারে বাড়ার কারণটা হচ্ছে আপনি আমাদের যে পেঁয়াজটা, এটা কিন্তু ভারতের পেঁয়াজের চেয়ে অনেক উন্নত মানের, মানে আমরা কিছু ধরে রাখতে পারি দেশি পেঁয়াজটা, আমরা ধরে রাখি, বাট ইন্ডিয়ান পেঁয়াজ ধরে রাখা যায়, পানি বেশি, হ্যাঁ পচে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু পেঁয়াজ আমাদের এখনো আছে, সেটা কিন্তু কোন বেল্টে, সেটা হচ্ছে ফরিদপুর থেকে শুরু করে যশোর ওই বেল্টটাতে, ওই বেল্টটাতে। এখন কি হচ্ছে, গত 5 দিন যাবত কাওড়াকান্দির এই পুরো ইয়েটা বন্ধ, যোগাযোগ ব্যবস্থাটা বন্ধ, আসতে পারছে না। আজকেও আপনি টিভি নিউজে দেখবেন, আপনাদের নিউজে দেখবেন যে প্রায় 5 থেকে 600 গাড়ি উপরে আটকে আছে। এই যে বাজারে যে শর্টেজটা হলো, প্লাস ভারতে যে পেঁয়াজের দামটা বেড়ে গেল, সেই কারণে কিন্তু আমাদের পেঁয়াজের দামটা বেড়েছে, আজকে কিন্তু কমতে শুরু করেছে। আজকে পাইকারি বাজারে ছিল 60 টাকা এবং খুচরা বাজারে 70 থেকে 75 টাকা পেঁয়াজ চলে এসছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতে বাড়লে আমাদের বাড়াইতে হবে কেন? এই যে কথাটা উনি বললেন বা আপনিও বলবেন, একজন ভোক্তা হিসেবে আমিও তাই বলবো। আমাকে এক জিনিস মনে রাখতে হবে, আজকে ওপেন মার্কেট ইকোনমিতে আজকে ভারতে যদি পেঁয়াজের দাম 80 টাকা, আজকে কিন্তু ভারতে আমি এইমাত্র আসার সময় আমি ইন্টারনেটে
দেখে এসেছি ভারতে, হ্যাঁ ভারতে আপনার 56 থেকে 60 টাকা 60 রুপি হচ্ছে পাইকারি, আর 80 থেকে 85 রুপি হচ্ছে দিল্লিতে 100 রুপি আছে। দিল্লিতে 100 রুপি। আচ্ছা, এখন এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে, যখনই ভারতে 100 রুপি হবে বাংলা টাকায় হচ্ছে 120 টাকা। আমি যদি এখানে 50 টাকা বিক্রি করি, যদি মনে করেন যে ব্যবসায়ী হিসেবে আমি ভাবলাম যে না আমরা কোনো ক্রমে বাড়াবো না, আমি 50 টাকা, সেই পেঁয়াজ কিন্তু আপনি খেতে পারবেন না, সেই পেঁয়াজ চলে যাবে পার্শ্ববর্তী দেশে। এটা হচ্ছে অর্থনীতি। এই অর্থনীতি আমাকে বুঝতে হবে। কিন্তু আমি যত চেষ্টাই করি, আপনি আপনার এই পেঁয়াজটা খেতে পারবেন, এই পেঁয়াজটা বিক্রি হবে, সে বিক্রি চলে যাবে পার্শ্ববর্তী দেশে। কারণ যেখানে মুনাফা থাকবে সেখান থেকে কিন্তু ট্রান্সফার হবেই। এটি হচ্ছে অর্থনীতি। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু তালে তালে তালটা ঠিক রাখতে হয়। এটা হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় আপনার মনে আছে বিএনপির আমলে যে সারের যে সংকটটা হয়েছিল, কেন হয়েছিল? বিএনপি তখন এক ধরনের কমিটমেন্ট ছিল 91 সালে যখন তারা ক্ষমতায় আসে, যে ক্ষমতায় গেলে তারা সারের দাম বাড়াবে না। ওই বছর তারা সারের দাম বাড়াবার চেষ্টা করলো না, কিন্তু ওই বছর দেখা গেল আন্তর্জাতিক বাজারে সারের দাম এমন বাড়াবে গেল যে 3-4 গুণ বেড়ে গেল। এখন আমার দেশের এই বিভিন্ন ইয়েগুলো কারখানাগুলো সার উৎপাদন করলেন আর চলে গেল ভারতে। আমার দেশের ব্যবসায়ীরা ইয়েরা কৃষকরা সার পেলেন না। কিন্তু এইটা আমাকে বুঝতে হবে। অর্থাৎ এই গ্লোবাল ওয়ার্ল্ডে আমাকে কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে আশেপাশে সবার সঙ্গে মিলে কিন্তু আমাকে ব্যবসাটা পরিচালনা করতে হয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। জামাল হোসেন খাতুনগঞ্জের একটু দেখি। আপনি জামাল হোসেন আমাকে একটু বলবেন, সেটা হলো সবসময় জন্য বলা হয় যে এই যে নিত্য প্রয়োজনীয় পণ্যের যেটা আমদানি নির্ভর নিত্য প্রয়োজনীয় পণ্য যেটা আছে, সেটা খাতুনগঞ্জ থেকে, চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে নিয়ন্ত্রণ করা হয় সবসময় জন্য বলা হয়, এবং সবচেয়ে বেশি স্টকিস্ট আছে সেখানে। এটা কি ব্যাখ্যা দিবেন আসলে এটা কতটুকু সত্য? ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে বক্তারা বলেছেন, আলোচনা করেছেন, অনেকটা আলোচনার সাথে আমি একমত। তবে আমরা চট্টগ্রামের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ, দেশের ভোগ্য পণ্যের ক্ষেত্রে আমরা অত্যন্ত দায়িত্বশীল কন্ট্রিবিউশন করে থাকি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, দীর্ঘদিন ধরে আমরা খাতুনগঞ্জে কোনো আমদানিকারক এই পেঁয়াজ আমদানির সাথে জড়িত নাই। আমরা শুধু খাতুনগঞ্জে আছে আড়তদার। বাংলাদেশের সীমান্তবর্তী, পার্শ্ববর্তী দেশের সীমান্তবর্তী বন্দরগুলোতে তামাবিল, ববরা বন্দর, আপনার বেনাপোল, হিলি, এই সমস্ত বন্দরের পার্শ্ববর্তী ব্যবসায়ীরা পার্শ্ববর্তী ভারত থেকে পেঁয়াজ আমদানি করে। এই আমদানিকৃত পেঁয়াজ একটা কমিশন রেট দিয়ে খাতুনগঞ্জের চাকতার আড়তদারের কাছে পৌঁছায়। আমরা খাতুনগঞ্জের চাকতার আড়তদাররা 60 পয়সা, অর্থাৎ বিক্রেতার কাছ থেকে 30 পয়সা, ক্রেতার কাছ থেকে 30 পয়সা, 60 পয়সা, এই কমিশনের ভিত্তিতে আমরা বিক্রি করি। এইটাই শুধু আমাদের দায়িত্ব, রেটটা এবং মালের সরবরাহটা সম্পূর্ণ আমদানিকারক ব্যবসায়ীরা যারা সীমান্তবর্তী এলাকায় ব্যবসা করে তাদের আমদানি করা মাল আমরা বিক্রি করি। কিন্তু এই কয়দিন আগে, বিশেষ করে জুলাইয়ের 22 তারিখের আগে ভারতে, আমরা যতটুকু জানি ভারতের আমদানিকৃত পেঁয়াজের $250, ওই দিনেই $450 যায়। এই আগস্টের 22 তারিখ এসে আবার এটা $700 চলে যায়। এই আওয়াজগুলোর কারণে যাদের কাছে পেঁয়াজ ছিল, যারা আমাদের এই খাতুনগঞ্জের পাইকারি বাজারে সরবরাহ করে, তারাই রেটটা বাড়িয়ে দিচ্ছে। খাতুনগঞ্জের এই বদনামের বোঝা আমরা নিতে রাজি না, যেহেতু আমরা কোনো আমদানিকারক না। আমরা খাতুনগঞ্জেরা শুধু আড়তদার। খাতুনগঞ্জ এই বৃহত্তর এই আমদানিকারকদের মাল পণ্যগুলো ক্রেতাদের কাছে, ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার এই গুরুদায়িত্বটা আমরা পালন করি। আমরা পাশাপাশি একটা কথা বলি, এই যখন দামটা অতিরিক্ত বেড়ে যায়, তখন আমাদের চট্টগ্রামের পার্শ্ববর্তী মায়ানমার থেকে আমাদের পেঁয়াজের জন্য আমদানির জন্য ব্যবসায়ীরা ছোট ছোট কনসাইনমেন্ট আনতে থাকে। আজকে বাজার বলে, আজকে যখন মায়ানমারের কিছু পেঁয়াজ আমাদের কাছে ঢুকছে, খাতুনগঞ্জের আজকে পেঁয়াজের মায়ানমার পেঁয়াজ 50 থেকে 52 টাকা চলে আসছে। আর এই ভারতীয় পেঁয়াজ আজকে আমাদের এখানে 60 টাকা থেকে 62 টাকা। তাহলে গতকাল থেকে আজকে প্রায় 8-10 টাকা করে কমতে শুরু করেছে। আমার মনে হয় কয়েকদিনের মধ্যে আমাদের বন্দর ভিত্তিক যে আমদানির এলাকাগুলো আছে, বিশেষ করে চায়না এবং মিশর, পাকিস্তান থেকে পণ্য অলরেডি পাইপলাইনে আসে, আমাদের পণ্যগুলো চলে আসলে আমার মনে হয় পেঁয়াজের বাজারগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে। আমি সেক্ষেত্রে বলবো, আমাদের যে সীমান্তবর্তী আমদানিকারকরা পেঁয়াজগুলো আমদানি করেন, তাদের একটু দায়িত্বশীল হওয়া দরকার। পাশাপাশি একটু আগে আপনিও বলেছেন, আমাদের দেশে চাহিদা কত, উৎপাদন কত, আমদানি হয় কত। আমরা আজকে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মহোদয় আমাদের খাতুনগঞ্জে এসেছিলেন, আমাদের বাজার পরিদর্শন করেছেন। উনি বলছেন আমাদের দেশে 19 লাখ টন প্রোডাকশন হয়েছে। 24 লাখ টন যদি আমাদের চাহিদা থাকে, 3 থেকে 4 লাখ টন আমাদের আমদানি হয়েছে। সেক্ষেত্রে আমার বক্তব্য থাকবে, আমাদের দেশে যখন আমাদের দেশে পেঁয়াজগুলো বাজারে আসে, তখন যদি ভারতীয় পেঁয়াজগুলো প্রতি আসাটা বন্ধ করা যায়,
তখন আমাদের দেশের চাষিরা টাকা পাবে এবং আগামীতে যেখানে 19 লাখ টন আমাদের প্রোডাকশন হয়, একটু ধৈর্য ধরলে ভারতীয় পেঁয়াজ আশা রোধ করতে পারলে আমাদের দেশের চাহিদাটা মেটানোর একটা সুযোগ চলে আসবে। যেহেতু আমাদের দেশে যখন পেঁয়াজ বের হয় তখন ভারতীয় পেঁয়াজ সহ সব পেঁয়াজের বাজার 15-20 টাকার উপরে যায় না, কোনো রকমে 12-14-15 টাকা, তখন কৃষিরা ন্যায্য মূল্য পায় না। এক্ষেত্রে সরকারকে, যারা বাণিজ্য দায়িত্বে আছেন, তাদের নজর দেওয়া উচিত। আমাদের কৃষিখাতকে বাঁচিয়ে রাখতে হবে, আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে হবে, দেশের মানুষগুলোকে সুলভ মূল্যে তাদের ভোগ্যপণ্য সরবরাহ করতে হবে। সেক্ষেত্রে আমরা দায়িত্বশীল ভূমিকাটা আমাদের মন্ত্রণালয় রাখতে আমার মনে হয় ব্যর্থ হয়েছেন। সেই জন্য আজকে আমরা মাঝে মধ্যে উদ্যোগতি এবং সংকট এগুলোতে আমরা পড়ি। এক্ষেত্রে আমার আবেদন থাকবে, আগামীতে আমাদের যা চাহিদা আছে তা চাহিদা মেটানোর জন্য যখন দেশীয় কৃষি থেকে আমাদের দেশি পেঁয়াজগুলো বের হয়, তখন ভারতীয় আমদানি বা অন্য দেশ থেকে আমদানিগুলো রোধ করা হয়, তখন আমাদের দেশের পণ্যটা ন্যায্য মূল্য কৃষিরা পাবে এবং সরবরাহ নিশ্চিত থাকবে। ও বাকিগুলো যেগুলো আমাদের বাকি থাকবে সেগুলো আনার জন্য পরবর্তীতে সুযোগ দেওয়া হবে যখন আমাদের এখানে মাল শর্টেজ হবে। আমার দেশে পেঁয়াজগুলো রাখা যায়, ভারতীয় পেঁয়াজ বলেন বা অন্য দেশের পেঁয়াজগুলো 2-4-5 দিনের বেশি রাখা যায় না, এগুলো পচনশীল, এগুলো কোনো না। আর তাছাড়া আরেকটা সংকট, যেটা এই আমাদের এই খাতুনগঞ্জ চাকরিতে, আমরা চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের উন্নত বন্দর থেকে অত্যন্ত দূরে অবস্থিত। আমরা আসার পথে এই ফেরিগুলো পার হতে এবং বিভিন্ন সড়ক যোগাযোগের তারা ভাড়া, গাড়ি ভাড়া এবং ফেরিগুলোতে পেঁয়াজের গাড়িগুলো উঠলে, কাঁচামালের গাড়ি উঠলে অন্যান্য গাড়ির ট্যারিফের চেয়ে আমাদের পেঁয়াজের গাড়িগুলোতে ট্যারিফ 3-4 গুণ বেশি নেয়, যেটা আনঅথরাইজ, এবং অন্যান্য খরচও পথঘাটে বিশেষ করে মহাসড়কগুলোতে বিভিন্ন রকম চাঁদার শিকার হয়। এক্ষেত্রে চট্টগ্রাম ভোক্তাদের কাছে এই পেঁয়াজ সহজলভ্যভাবে পৌঁছাতে আমরা পারি না। সেক্ষেত্রে সেটাও আপনাদের মাধ্যমে। জামাল সাহেব, আপনি আমাদের সাথে থাকেন, আমি আপনার কাছে আবার আসবো। অনেকগুলো কথা উনি বলেছেন, খুবই সবচেয়ে বড় জিনিস হলো যে মনিটরিং এর যে ব্যাপারটা। উনি বলছেন যে ওনারা কেউই পেঁয়াজ আমদানি করে না, সব এলসি ওখান থেকে, অর্থাৎ তারা ওই পার থেকে এটা জানে, সঙ্গে সঙ্গে ওখান থেকে চড়াও হয়ে যায় টাকাগুলো আছে। তার মানে খুব ছোট জায়গাগুলোতে আমাদের ছোট ছোট বন্দর যেটা আছে, বেনাপোলে খুব কম আসে। আসলে অধিকাংশ পেঁয়াজ আসে হলো হিলি দিয়ে, তারপরে সোনা মসজিদ আছে চাঁপাইনবাবগঞ্জ এবং বোমরা, এই সাতক্ষীরায়, এই 3টা দিয়ে আসলে পেঁয়াজ হয়। আর ওনারা যেটা আমদানি নির্ভর, যেটা শিপের যেটা আছে, চীন বলেন, মিয়ানমার বলেন অথবা পাকিস্তান বলেন, এটা এইভাবে হয়। এবং উনি আরেকটা যুক্তি দিলেন যে ধরেন অন্যান্য দেশের পেঁয়াজ কিন্তু বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়, আমাদের পেঁয়াজটা ভালো। পাশাপাশি যদি আমরা উনি বলছেন যে আমাদের কথা যদি ঠিক থাকে, আজকে যে ট্রেড কমিশনের যিনি চেয়ারম্যান যেটা বলেছেন 19 লাখ টন আমাদের হয়, যদি তাই হয় তাহলে তো আমাদের 3-4 লাখ টনে হয়ে যায়। যে সময়টাতে আমাদের পেঁয়াজ উঠে বা বাজারে থাকে, সেই সময়টা যদি আমরা পেঁয়াজটা আমদানি না করি, অর্থনীতি কি বলছে? প্রথমেই আমি বলে নিই আর কি, যে কথা ওনার কাছ থেকে যেটা শুনলাম আর কি, যে ভারতে আর কি যে হারে ধাপে ধাপে, শুধু না আর কি, মানে একটা বড় ধাপে এটা কিন্তু আমাদের মনে করিয়ে দেয় 2007-8 সালে চালের দামের কথা আর কি। আপনার খেয়াল আছে বোধহয় আর কি, আমরা একটা বিরাট খাদ্য সংকটে পড়েছিলাম এবং সেটার পিছনেও ছিল কিন্তু ভারত। একবার আর কি দাম বাড়িয়ে দিল, আবার আমদানি বন্ধ করে দিল, ইত্যাদি ইত্যাদি, এবং তার ফলে আর কি পুরো বিশ্ববাজারেই আর কি চালের দাম আর কি হঠাৎ করে উঠে গেল আর কি। এখন সেজন্য একটা জিনিস আর কি আমাদের খেয়াল করতে হবে, যেন আমরা পার্টিকুলার একটা দেশের উপরে আর কি আমরা আমাদের যোগানোর জন্য যেন নির্ভর না করি আর কি। আর এই যে ভারতে পেঁয়াজের সংকটের কথা তো আজকে না আর কি, এটা কয়েক মাস থেকে আর কি আমরা শুনছি আর কি, যে ভারতে পেঁয়াজের উৎপাদন কম হয়েছে আর কি। এবার ভারত আজকে দেখলাম ভারত 10,000 মেট্রিক টন পেঁয়াজ বাইরে থেকে, হ্যাঁ, এবং ভারতে পেঁয়াজ আমাদের দেশের চাল যেমন আর কি যেরকম একটা সেন্সিটিভ কমোডিটি, ভারতে পেঁয়াজ কিন্তু একটা সেন্সিটিভ কমোডিটি। আপনার খেয়াল আছে একবার দিল্লির সরকার পড়ে গেছিল আর কি, পেঁয়াজের দাম হ্যাঁ, দিল্লি সরকার পেঁয়াজের দাম বাড়ার জন্য আর কি পড়েই গেল আর কি। সুতরাং ভারতীয় সরকারও আর কি খুব সেন্সিটিভ আর কি, যে এই ধরনের পণ্যের দাম আর কি যাতে না বাড়ে, না বেশি যাতে না বাড়ে। এখন উনি যেটা বললেন সেটা হলো যে আমরা দেশি উৎপাদন দিয়ে আমাদের চাহিদা মেটাতে পারি কিনা আর কি, সেটাকে উৎসাহিত করার জন্য, সেটা উৎসাহিত করার জন্য সেটা অবশ্য নির্ভর করবে যে কৃষকেরা আমাদের পেঁয়াজের ফলন কত। কারণ আপনি ভারত বা অন্যান্য দেশের যে পেঁয়াজ পান আর কি, সেই পেঁয়াজের যা ফলন, আমাদের দেশি পেঁয়াজের ফলন কিন্তু অনেক কম। সেক্ষেত্রে আর কি আমরা যদি দামটা বেশি না পাই, তাহলে অন্য দেশের সঙ্গে আর কি আমাদের কম্পিট করার আর কি
ডিফিকাল্ট। এক্ষেত্রে আমাদের যে সুবিধাটার কথা শুনলাম যে আমাদের দেশি পেঁয়াজ আর কি আমরা অনেকদিন ধরে রাখতে পারি আর কি, বিদেশি পেঁয়াজ আর কি রাখতে পারি না, এবং সেজন্য এগুলো এই যে কথা হলো যে দামের সঙ্গে সঙ্গে মানে আমি যে দেশ থেকে আমদানি করছি সে দেশের দামের সঙ্গে সঙ্গেই আমার দেশে দাম বেড়ে যাচ্ছে আর কি। আমরা কিন্তু এক্সপেক্ট করি আর কি যে জিনিসটা সংগ্রহ করা হয়, আমদানি করা হয় কিন্তু বেশ কিছুদিন আগে, তারপরে বাজারে ছাড়া হয়, তখন হয়তো আর কি দাম কম ছিল আর কি, কিন্তু বাজারে ছাড়ার সময় আমি এখন যা দাম আর কি সেই অনুযায়ী আর কি দাম নিয়ে নিচ্ছি আর কি, যাতে আমার লাভটা বেশি হয় আর কি। আমি কম দামে এক সময় হয়তো 15 দিন বা 1 মাস আগে কিনছি, কিন্তু আজকে আর কি আমি বেশি দামে বিক্রি করলাম আর কি। আমার সংগ্রহ মূল্য কি সেটা চিন্তা না করে আর কি আজকে দাম বেশি করে আর কি আমি লাভ করার চেষ্টা করছি। তো এটা আমি আগেই যেটা বললাম আর কি যে ব্যবসায়ীদের অবভিয়াসলি প্রাইভেট সেক্টরের উদ্দেশ্যই হলো আমরা যেটা বলি আর কি প্রফিট ম্যাক্সিমাইজ করা, এবং উনি যেটা বললেন যে সেটা খারাপের কিছু না আর কি, কারণ প্রফিট না হলে আর কি আপনার বিনিয়োগ হবে না, বিনিয়োগ না হলে আর কি অর্থনীতি সম্প্রসারণ হবে না, কিন্তু প্রফিটটা যেন সুপার নর্মাল প্রফিট না হয় আর কি, অতিরিক্ত যেটা না হয়। এবং সেজন্য আমি যেটা বললাম আর কি সেটা হলো যে এই সুপার নর্মাল প্রফিট করলে আমরা, উনি বাজার অর্থনীতির কথা বললেন, বাজার অর্থনীতি যেটা হয় সেটা হলো যে বাজারে আরো বিক্রেতা আর কি ঢুকে পড়বে আর কি, কারণ তারা দেখছে আর কি লাভের সম্ভাবনা আছে আর কি। তখন যদি সংখ্যা বাড়ে তাহলে কিন্তু আপনার কম্পিটিশন হবে, এবং পলিউশন যেটার কথা বললাম আমরা সেই পলিউশন কিন্তু থাকবে না আর কি। তো সেই জিনিসটা আর কি আমরা দেখছি যে অনেক পণ্যের ক্ষেত্রেই হয় না আর কি, পার্টিকুলারলি আর কি। আপনার কি মনে হয় যে সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থাটা, সরকারের যে বাজার তদারকি এবং বাজার মানে যে বাজারের যে মানে চাহিদা এবং সরবরাহ যে ইয়েটা আছে, এটা সবসময়ের জন্য মনিটরিং ঠিক মতো হয়? আমার মনে হয় আর কি আমরা বাংলাদেশে আর কি যে অবস্থা দেখি বা অন্যান্য দেশেও আর কি আমাদের এত ক্রেতা এবং বিক্রেতা আর কি, এদেরকে পুলিশিং করা আমার মনে হয় না আর কি কোনো সম্ভব হবে না। আমরা অনেক সময় বলি আর কি যে একটা দাম ঠিক করে দিক সরকার, দামটা দোকানে আর কি টাঙিয়ে দিক, এবং তারপরে আর কি সেই অনুযায়ী ব্যবসায়ীরা আর কি ব্যবসায়ী বা ভোক্তারা কেনা বেচা করবে। এটা কোনো সময় বাংলাদেশে হবে না আর কি, কারণ এটাকে কার্যকরী করার জন্য আপনার যে ওয়ার্ক ফোর্স দরকার এবং যে সততা দরকার আর কি, যারা কার্যকরী করতে যাবে তারাও দেখি আর কি তারাও র্যান্ট সিকিং করে আর কি। আপনার সুতরাং এই আমরা যারা বলি আর কি যে সরকার দাম ঠিক করে দিক এবং সেই দাম অনুযায়ী বিক্রি হোক আর কি, এটা একটা আমি বলবো থিওরিটিক্যাল ব্যাপার আর কি, আমাদের দেশে আর কি এটা কোনো সময় আর কি কার্যকরী হবে না। ভাই একটা জিনিস তো আছে, সেটা হলো যে যেমন সামনে কোরবানি আছে, ঠিক আছে, প্রচন্ড বৃষ্টি, ঢলের পানি, পাশাপাশি আমাদের এখানে নর্মালি যেটা হয় বর্ষা মৌসুম বলে, এটা একদম চরম পর্যায়ে আছে এই জায়গাটাতে। এবং সামনে যেহেতু ইয়ে আছে, আমাদের মূল কমিডিটি কি কি আছে, এর মধ্যে একটা কোরবানি আছে, কোরবানির যে পশুর যে ব্যাপারটা আছে, পাশাপাশি কিন্তু পেঁয়াজ এবং রসুন এবং আদা, এই তিনটা জিনিস কিন্তু একদম এটার সাথে সম্পৃক্ত, মানে 1 মাস আগে থেকে কিন্তু সম্পৃক্ত। তো ওই সময়টায় যদি দেখা হয় যে আমার কি, ঠিক আছে, এই অবস্থায় আমার কি কি জিনিস আসলে আগামী মাসে লাগবে, তো যদি আপনার মনিটরিংটা থাকে যে হ্যাঁ এত টন আছে, তারপরে ওই অ্যাসোসিয়েশনের কথা বলা যে দেখেন আপনার কিন্তু এইটা আছে, এবার কিন্তু আপনারা এটা করতে হবে না, আমার কাছে কিন্তু সাফিসিয়েন্টই আছে, কাজে আপনারা বললে কিন্তু আমরা এটা মেনে নেব না, এই ধরনের কোনো মনিটরিং ইয়ে আছে? আমি একটু জবাব দিই, আমি একটু বলি, কারণ এই বাজার মনিটরিং কমিটি এফবিসি এর পক্ষ থেকে আমি দীর্ঘদিন এটা কনভেনার ছিলাম, জাতীয় মানে বাণিজ্য মন্ত্রণালয়ের যে জাতীয় বাজার মনিটরিং কমিটি, ওটার আমি মেম্বার ছিলাম। আমি বলবো যে বর্তমান সরকার অত্যন্ত দক্ষতার সাথে বাজার মনিটরিং করছেন। এই কথাগুলো একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। বিভিন্ন সময় আমাদের যে সংকট হয়, আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ে যাই, গিয়ে যে জিনিসটা আমাদের শর্টেজ থাকে পার্শ্ববর্তী দেশ থেকে এনে আমরা এটাকে সামাল দেওয়ার চেষ্টা করি। তখন যদি কোনো ট্যাক্স থাকে আমরা সেই ট্যাক্সটা মওকুফ করার কথা বলি। বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় যৌথভাবে অত্যন্ত দক্ষতার সাথে, আমি খুব অনেস্টলি বলছি, অত্যন্ত দক্ষতার সাথে আমরা দেখেছি। আমি একদিনে, আপনার মনে আছে গতবার আগেরবার রোজার মধ্যে আমাদের দেশে 200-250 টাকা কাঁচামরিচ হলো, তখন কাঁচামরিচের ট্যাক্স ছিল 50%। আমরা বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের কথা বলে একদিনে আমি ভারত থেকে এলসি করে আমি মরিচ নিয়ে কারণ বাজারে নামিয়েছে, এবং পরের দিন বাজার কমতে শুরু করেছে। তো এই কারণে বলছে যে আসলে বাজার মনিটরিং করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় অত্যন্ত দক্ষতার সঙ্গে কিন্তু কাজগুলো করছে দীর্ঘ সময়। এখন প্রশ্ন হচ্ছে আপনার এটা বাটার জুতা না যে সবসময় আপনি একই রেটে খাবেন, অথবা সরকার বেঁধে দিবে সেই নিয়মে আপনি খাবেন। আপনি যদি আজকে মনে করেন যে আজকে যদি আপনি ওই ল্যাংড়া আম খেতে চান,
তাহলে আজকে কিন্তু 500 টাকা কেজিতে ল্যাংরাম খেতে হবে। গত কয়েকদিন আগে ওটা কিন্তু 50 টাকা 40 টাকা ল্যাংরাম বিক্রি হয়েছে। অতএব আমাকে এটা মনে রাখতে হবে যে কখন কোন জিনিসটা ফলন থাকে না, কখন কোন জিনিসটার দাম বাড়তে পারে। যেমন আজকে মনে করেন যে আমাদের কুরবানি ঈদ এবার হচ্ছে সেপ্টেম্বর মাসে, এটা যদি নভেম্বর ডিসেম্বরে কুরবানি দিত তাহলে কিন্তু পেঁয়াজের দাম কখনই বাড়ার সুযোগ ছিল না, উৎপাদন ছিল। হ্যাঁ, এই প্রবলেমগুলো কিন্তু আমাকে মনে রাখতে হবে। প্রতি বছরে দেখবেন যখনই মৌসুমটা শেষ হয়, হ্যাঁ, শুরুর আগে দিয়ে পণ্যের ওই মানে বিশেষ করে কৃষি পণ্যের দামটা বেড়ে যায়। আজকে দেখেন রসুন, দেশি রসুন কিন্তু 50 টাকা কেজিতে আপনি পাবেন। আপনি বিদেশি রসুন যেটা 110 টাকা ঠিক আছে, বিদেশি রসুনটা 110 টাকা। আচ্ছা, আপনি দেখবেন, হ্যাঁ, আপনি দেখবেন আদা 70 থেকে 75 টাকার মধ্যে কিনতে পাচ্ছেন। এসব জায়গায় কিন্তু প্রাইস মিনিমাইজ হচ্ছে। গত বছর আদার দাম ছিল প্রায় 250 টাকা কেজি। তো এই যে বিষয়গুলো, এইগুলো আমরা চেষ্টা করতে পারবো। এখন আমাদের যে কাজটি করা উচিত সেটি হচ্ছে যে আমাদের এই ধরনের পণ্যের ব্যাপারে আমরা যদি সবাই মিলে, আমি একজন ভোক্তা, কিন্তু ভাই একজন ভোক্তা, আপনি একজন ভোক্তা, আমি প্রতিদিন আমার বাসায় আধা কেজি পেঁয়াজ লাগে। এখন আমি সেটা যদি 250 গ্রামে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমি মিনিমাইজ করতে পারবো। এবং এই ধরনের সংকটে আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে ভোক্তাদের, আমরা আমাদের জায়গা মিনিমাইজ করব। প্রাইজের সঙ্গে কিন্তু মিনিমাইজ করা যাবে না। আমি যে কথাটা আগে বললাম যে আজকে ভারতে এই পেঁয়াজ নিয়ে ওদের মিছিল হচ্ছে, ওদের বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে, তারপরে কিন্তু ভারত পেঁয়াজ আমদানি রফতানি বন্ধ করে নাই। হ্যাঁ, এবং ভারত যে কাজটি করেছে আমি বলি আপনাকে, যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য তারা এই কৃষিজাত পণ্যের টোটাল যে ম্যানেজমেন্টটা এটা প্রধানমন্ত্রী সচিবালয়ে নিয়ে গেছেন, যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয়। এই যে আমাদের জামাল ভাই বললেন খাতুনগঞ্জ থেকে, আমার সঙ্গে একমত। আমাদের যে জিনিসগুলো করা উচিত, ধরেন আমরা আগামী নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে আমাদের প্রচুর পেঁয়াজ উঠবে, তখন কিন্তু পেঁয়াজ আমরা এই 20 টাকা 16 টাকা 18 টাকা খাই। এটাও কিন্তু খুব যৌক্তিক আমি মনে করি না। তখন কিন্তু তখন যদি আমরা আমরা আমদানিকৃত পেঁয়াজের উপরে আমরা যদি টোল বসিয়ে দিই, আমরা যদি ট্যাক্স বসিয়ে দিই, তাহলে আমদানিকৃত পেঁয়াজ সমান ইয়েটা থাকে, মিনিমাম থাকে, মিনিমাম থাকে। এই কাজটা আমরা করি না, কস্ট অফ প্রোডাকশনটা বেশি হতে পারে, এই কাজটা আমরা করি না। তখন হয় কি, কৃষকরা ক্ষতিগ্রস্ত হন, আমরা যারা মানে কিছু পণ্য তো অবশ্যই স্টক করে রাখা হয়, হ্যাঁ, তো তখন তারা কিন্তু মধ্যস্বত্বভোগীরা এই ব্যবসাটা করেন। তো সেই ক্ষেত্রে যদি একই জায়গায় আমরা রাখতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু সার্বক্ষণিক একটা বাজার মনিটরিং কমিটি যদি সার্বক্ষণিক কাজ করে, এবং আমার মনে হয় আজকে খুব বেশি প্রয়োজন হয়ে গেছে এই মানে বাজার ব্যবস্থাপনা একটা মন্ত্রণালয়ের। অনেকগুলো মন্ত্রণালয় আছে যেসব মন্ত্রণালয় তেমন কোনো কাজ নাই, বাট ওপেন মার্কেট ইকোনমিতে বাজার মন্ত্রণালয় আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হচ্ছে কেন জানি সাধারণ ভোক্তার জন্য এটা সাংঘাতিক ব্যাপার। আজকে আপনি খুবই মানুষের একটা বাজেট থাকে, হ্যাঁ, এই বাজেটটা যখন এক্সিড করে যায় তখন তার কষ্ট হয়। সব জায়গায় বাজেট থাকে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এইটা যদি করা যায়, এবং এখানে একেবারে একটা আলাদা একটা সংস্থাকে দিতে হবে দায়িত্ব, যারা এই বাজারটাকে দেখভাল করুন। যেমন আপনি মনে করেন এই যে ভারতে যে পেঁয়াজের সংকট হচ্ছে, এটা কিন্তু যেটা মাহবুব ভাই বললেন যে আজকে থেকে 3-4 মাস যাবত শোনা যাচ্ছিল যে ভারতে পেঁয়াজের সংকট হচ্ছে, ওদের ওখানে বন্যা হয়েছে, তাদের 2টা ক্রপ মানে ধ্বংস হয়ে গেছে, যে কারণে কিন্তু এইগুলো কিন্তু ওপেন কিন্তু এগুলো নিউজ কিন্তু খুব গোপন না, এগুলো সবাই আমরা জানতে পারছি। সেই ক্ষেত্রে আমাদের যে এমবিসি গুলো আছে, আমাদের যে দূতাবাসগুলো আছে, সেখানে কমার্শিয়াল কাউন্সিলররা থাকেন, তারা যদি বলতেন যে না ঠিক আছে, এখন এই $250 আমরা 1000 মেট্রিক টন অথবা 2 লাখ মেট্রিক টন আমরা বুকিং দিয়ে নির্দেশনা একটা, তাইলে কিন্তু এটা এই মালটা এখন আমরা পেতাম। আমরা যে কথাগুলো বললাম যে এখন পেঁয়াজের ভারতের সঙ্গে আমাদের ব্যবসাটা কিভাবে হয়, ভারতের সঙ্গে জাস্ট এখান থেকে টেলিফোন করে ওখানে বাজার কত, এখানে বাজার কত, ওখানে পরিবহন খরচ অনেক কম, রাইট। আপনি ওখানে আমাদের এলসির কাগজপত্র সব রেডি থাকে আমাদের বর্ডার এলাকায়, ওই সাথে সাথে এলসির কাগজ ইয়ে করে ব্যাংকে জমা দিচ্ছি, ও আবার ইয়েতে বলছি, ধরুন আমি কেলকাটাই বললাম, হ্যাঁ, যে জলদি 20 টাকা মাল পাঠাও, ওখান থেকে আসতে বড় 3 ঘন্টা লাগে, ওখানে 3 ঘন্টা বর্ডার পার হয়ে ঢাকায় পৌঁছতে লাগে 8 থেকে 10 ঘন্টা। অতএব এখানে এই যে আমাদের এই ট্রেডটা, সব ট্রেড কিন্তু একরকম না। আমাকে যদি চায়না থেকে আজকে আমদানি করতে হয়, সেটা কিন্তু 20 দিন লাগবে, 25 দিন লাগবে। এবং আজকে দেখেন এই যে ব্যবসায়ীদের যে সমস্যাগুলো হয়, আজকে পেঁয়াজের দাম বাড়ার কারণে পাকিস্তানে এলসি করা হচ্ছে, আজকে আমি খবর নিয়েছি, মিশরে এলসি করা হচ্ছে, ইরান এলসি করা হচ্ছে, আপনার কি বলে চায়নাতে এলসি করা হচ্ছে, বার্মাতে এলসি করা হচ্ছে। এখন এই পেঁয়াজগুলো আপনি অনেক সময় আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে পেঁয়াজ আনার সময় কন্টেনার পচা বেরোচ্ছে, তখন কিন্তু ব্যবসায়ীরা একেবারে সমলে ধ্বংস হয়ে যাচ্ছেন। আজকে যে জামাল ভাই বললেন না যে আমাদের কেন পেঁয়াজের ব্যবসায়ীরা ঢাকা এলসি করে না, কারণ যারা এলসি করতেন
তারা নিঃশেষ হয়ে গেছেন। এখন তারা দেখছেন যে এলসি করার এই রিস্ক নিয়ে দরকার নাই, আমি আজকের মালটা আজকে বেচবো, ভাই কত টাকা রেট, এত টাকা রেট, ঢাকা রেট কত, এত টাকা, আমার 2 টাকা পার কেজিতে, 1 টাকা পার কেজি থাকলে ভাই 10 টাকা পাঠা, ভাই 20 টাকা। পচনশীল দ্রব্যের ক্ষেত্রে রাইট। তো এই ট্রেডগুলো আমাকে বুঝতে হবে, কিন্তু এই ট্রেডগুলো না বুঝলে আমাদের কিন্তু আমরা শুধু একজনের ব্লেম করে যাব, কিন্তু এই ব্লেমিং আলটিমেটলি হবে কি, আপনি আমাকে যতই বলেন যে ব্যবসায়ীরা, আমি তো বলি যে এই দেশের ব্যবসায়ীরা অত্যন্ত সচেতন এবং আমি বলবো যে অত্যন্ত বিচক্ষণ, যে কারণে আমাদের দেশে অন্য দেশের তুলনায় অনেক কম দামে ভোগ্যপণ্য কিন্তু আমরা বিতরণ করছি। আমাদের ইনকাম বাড়ছে না, সেটা আমি আপনার সঙ্গে একমত। আমাদের কষ্ট হচ্ছে, আমাদের একটা শ্রেণীতে অবশ্যই কষ্ট হচ্ছে, হ্যাঁ, বাট এটা কিছু করার নাই, আমাদের কিন্তু ওইটা মাথায় নিয়ে আমাকে চলতে হবে। তো উনি যে একটা কথা বলছেন আর কি, সেটা অত্যন্ত আর কি যুক্তিপূর্ণ কথা। কারণ আমি আবার অর্থনীতিতে বলি আমরা আর কি, যে দাম বাড়লে আর কি চাহিদা কমে আর কি, তাই না? এখন যদি আমার পেঁয়াজের দাম, আপনারা তো আপনি বললেন যে সামনে ঈদ আসছে আর কি, পেঁয়াজের চাহিদা বাড়বে। আগে রোজার মাসেও তো আর কি পেঁয়াজের চাহিদা আর কি সাধারণত আর কি সারা বছরের মধ্যে বেশি থাকে আর কি, তখন কিন্তু পেঁয়াজের দাম কিন্তু ততটা আর কি বাড়ে নাই। কিন্তু সামনে পেঁয়াজের আসছে, কারণ হলো যে আমরা দেখছি যে যে সমস্ত জায়গা থেকে আমরা পেঁয়াজ নিয়ে আসছি আর কি, সেখানে সংকট আছে, এবং দাম বাড়লে আর কি আমাদের দেশি পেঁয়াজেরও দাম বাড়বে। আমরা অনেক সময় বলি আর কি যে সাবস্টিটিউট প্রোডাক্ট আর কি, হ্যাঁ, আপনার একটা জিনিসের দাম বাড়লে আর কি অন্য জিনিস যদি আমি দেশেও তৈরি করি, কম খরচেও করি, আমরা সুযোগ নেবো আর কি সেটারও দাম বাড়ানো আর কি। কারণ একই তো জিনিস আর কি, আপনি পেঁয়াজ, ভারতীয় পেঁয়াজও কিনতে পারেন আর কি, বাংলাদেশি পেঁয়াজও কিনতে পারেন। যদিও আমি জানি গৃহিণীরা বাংলাদেশি পেঁয়াজ অনেক সময় বেশি পছন্দ করে আর কি ভারতীয় পেঁয়াজের তুলনায় আর কি, কিন্তু ওই যে এই যে উৎপাদনশীলতা কম এবং তার ফলে দাম কম পাওয়ার জন্য একজন কৃষক যে জমিতে আর কি আপনার পেঁয়াজ করছে, সে চিন্তা করবে এই জায়গায় আমি যদি পেঁয়াজ না করে বড় ধান করি তাহলে আমার লাভ কত হবে আর কি। সেও কিন্তু ঠিক ওই লাভ লোকসানের হিসাবটা আর কি আপনার করছে, সুতরাং যে মানে কৃষককে আর কি তার উৎপাদন খরচের উপরে কিছু লাভ দিয়ে আর কি জিনিসপত্রের দাম যদি আমরা ঠিক রাখতে পারতাম, তাহলে কিন্তু এই সংকটগুলো আর কি হতো না। এবং অনেক দ্রব্যই আর কি আমরা যেগুলো হয়তো বাইরে থেকে আমদানি করি, পেঁয়াজ তো একটা, এছাড়াও আর কি আমরা তেল আমদানি করছি আর কি, আমরা ডাল আমদানি করছি, চিনি আমদানি করছি আর কি, যদিও সেগুলো পেঁয়াজের মতো অত পচনশীল আর কি, কিন্তু সে সমস্ত জায়গাও যখন আমরা দেখছি যে আন্তর্জাতিক বাজারে দাম উঠে গেছে, সঙ্গে সঙ্গে আর কি দেশি বাজারে আর কি আপনার ওই সমস্ত দামের আর কি দাম বাড়ছে আর কি। আর কৃষির ব্যাপারটা আপনার সবসময়ই আর কি, কৃষির বাজার ওঠানামা খুব তাড়াতাড়ি হচ্ছে। এই চালের এবছরে ধানের বাজারের কথা চিন্তা করেন, গত বছরে আর কি কৃষকরা 800-900 টাকা করে ধানের দাম পেয়েছে আর কি, এবছরে 500-550 টাকা ধানের দাম আছে, হ্যাঁ, তার উৎপাদন খরচ উঠছে না আর কি। শুধু একদিকে পেঁয়াজের কথা আমরা বলছি, পেঁয়াজের দাম বেশি, আরেকদিকে আর কি আবার চালের কথা চিন্তা করেন আর কি, তাদের দাম পাচ্ছে না। জামাল সাহেব, জি, আপনি বলবেন যে এই যে পুরো জিনিস আপনি যে কথাগুলো বললেন যে আপনারা কেউই এলসি করেন, আপনারা ওখান থেকে বলে দেন ওদেরকে, ওরা পেঁয়াজ করে, বেসিক্যালি আপনারা যে জিনিসটা করেন যেটা শিপমেন্টের মাধ্যমে হয়, হ্যাঁ, শিপ এরিয়াতে, সেই জায়গাগুলোতে আপনার যেমন মিয়ানমার বললেন, পাকিস্তান বললেন, তারপরে চীন বললেন বা মিশর বলছেন যে আপনারা করবেন বা এই ধরনের এগুলো হয়। তো সেক্ষেত্রে আপনারা যেমন আপনাদেরকে এই ব্লেমটা দেওয়া হয়, বা আমরা সাধারণত আমরা যারা সাধারণ ভোক্তা আমরা কিন্তু খাতুনগঞ্জকে বুঝি, হ্যাঁ, অথবা ঢাকার এটা আমরা মৌলভীবাজারকে বুঝি, মানে সমস্যাগুলো যেটা হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা কেন আপনাদের এটা বলতে পারেন না যে কেন এই অবস্থা হচ্ছে, কেন আপনারা এটা ব্যাখ্যা দেন না যে না এটার জন্য আমরা দায়ী না, আসলে আমাদের কাছে পেঁয়াজ এত আছে, উৎপাদন এত এবং সরবরাহ এত, এখানে আমাদের কি করার আছে? এটা পেঁয়াজটা আসছে ভোমরা বন্দর থেকে, অথবা হিলি থেকে, অথবা সোনা মসজিদ থেকে, হ্যাঁ, অথবা বেনাপোল থেকে, হ্যাঁ, মানে এই ধরনের জিনিসগুলো। তো সেই জিনিসগুলো আপনারা কেন সঠিকভাবে তুলে ধরতে পারেন না? আপনি তো একটা অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক। ধন্যবাদ। একটু আগে আমাদের কমিউনিটি লিডার হেলাল সাহেব যে কথাগুলো বলেছেন, আমার মনের কথা সবগুলো বলে দিয়েছেন। তারপরও আমি তার সাথে অ্যাড করে একটা জিনিস বলবো, আমরা চট্টগ্রাম বন্দর আমরাও দেশের ভোগ্যপণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে একটা দায়িত্বশীল ভূমিকা পালন করে থাকি। বিশেষ করে একটি দেশের সাথে, অনলি ভারতের সাথে আমাদের সাথে বাণিজ্য রাখাটা
আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। পার্শ্ববর্তী দেশ মায়ানমারের সাথে আমাদের ব্যবসা রাখতে হবে, আদারওয়াইজ চায়না থেকেও আসতে। এক্ষেত্রে আমি একটা প্রস্তাব, আমাদের কাছে বিভিন্ন সময় দ্রব্যমূল্য বাড়লে বা বিভিন্ন সময় সংকট হলে প্রশাসনের লোকেরা আমাদের সাথে আসে, আলোচনা করে, বর্তমানে একটু বেশি আসে। এই সরকারের আমলে হেলাল ভাই, আমাদের লিডার হেলাল সাহেব যেটা বলছেন, বর্তমান সরকারের আজকেও প্রশাসনের কতক কর্মকর্তারা আমাদের সুবিধা অসুবিধা জানতে এসেছেন। আমরা আমাদের অসুবিধার কথা এবং আমাদের প্রস্তাবনাগুলো, সম্ভাবনাগুলো তাদের কাছে উপস্থাপন করেছি। হ্যাঁ, আশ্বাস দিয়েছেন, কিন্তু সরকারিভাবে হয়তো এগুলো যদি ইমপ্লিমেন্ট হয়ে যায় তাহলে এক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে আর একটা ধার উন্মোচিত হবে, যেটা হচ্ছে চট্টগ্রাম থেকে টেকনাফ প্রায় 150 কিলোমিটার। মায়ানমারের মালগুলো টেকনাফ বন্দরেই আনলোডিং হয়, সেখান থেকেই চট্টগ্রাম শহর 150 কিলোমিটার আসতে এই গাড়ির যে রাস্তাটা, এটা অত্যন্ত কষ্টকর এবং অত্যন্ত ব্যয়বহুল, রাস্তাটা সংকীর্ণ। আমরা যদি বেনাপোল, হিলি এই সমস্ত ভারতের বন্দরের সাথে বাংলাদেশের অন্যান্য নগরী যোগাযোগের যে প্রশস্ত ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা যদি চট্টগ্রাম থেকে মায়ানমারের আমাদের টেকনাফ, চট্টগ্রাম, কক্সবাজার হয়ে মায়ানমারের রাস্তাটা যদি সম্প্রসারণ করা যেত এবং অবাধে গাড়ি আসা যাওয়া ব্যবস্থা থাকতো, তাহলে মায়ানমারের একটা মায়ানমার ভার্সেস চায়না দুইটা দেশের সাথে আমাদের একটা সড়ক যোগাযোগ, এশিয়ান হাইওয়ে, যেটা দীর্ঘদিন ধরে হওয়ার কথা থাকলেও চট্টগ্রাম বিভিন্নভাবে রাষ্ট্রিকভাবে কি জানি না আমরা অবহেলিত। আজ খাতুনগঞ্জে তার ঐতিহ্য হারাচ্ছে শুধুমাত্র কমিউনিকেশনের ক্ষেত্রে। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে চট্টগ্রামের পাইকারি, বৃহত্তর পাইকারি বাজার। এই বাজারে একটা হামিদুল্লাহ মিয়া বাজার আছে। এই বাজার শুধু পেঁয়াজ, রসুন, আদা, এই সমস্ত বাজার। এখানে একটা চাক্তাখাল দিয়ে, চাক্তাখালের পাশে এই বাজারটা। আজকে 15 বছর ধরে চাক্তাখাল ভরাট হওয়ার কারণে ওই খালে আর কোনো নৌকা সাম্পান আসে না, যার ফলে নৌকা সাম্পানে করে যে সমস্ত চট্টগ্রামের, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নৌঘাট আছে, নৌবন্দর আছে, এই সমস্ত এলাকায় পণ্য আনা নেওয়া করতো। হিলটেক্স থেকে উৎপাদিত আদা, রসুন, হলুদ গুলো আমাদের এখানে আসতো। এইগুলো আসা যাওয়া বন্ধ হয়ে গেছে, যার ফলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ছোট ছোট বন্দরগুলো বন্ধ হয়ে গেছে এবং খাতুনগঞ্জের ঐতিহ্য যেটা আছে, বাণিজ্যিক ঐতিহ্য, এটা নিমজ্জিত হচ্ছে। সেক্ষেত্রে আমাদের এই খাতুনগঞ্জের ব্যবসায়ী সেটাও প্রভাব পড়ছে। আমার মনে হয় এই টেকনাফ বন্দরে যে মালগুলো আনলোডিং করা হয়, খালাস করা হয় মায়ানমারের মাল, এই মালগুলো চট্টগ্রাম বন্দরে যদি খালাস করা হয় তাহলে নৌপথে খরচ আরো অনেক কমে যাবে। সেক্ষেত্রে আমি প্রস্তাবনা থাকবে চট্টগ্রাম থেকে কক্সবাজার হয়ে টেকনাফ পর্যন্ত এই রোডটা রোডটা হাইওয়ে করা এবং মায়ানমারের সাথে বাণিজ্য করার ক্ষেত্রে আরো প্রশস্ত, যেখানে যেগুলো অবকাঠামোগত সুবিধা সৃষ্টি করার দরকার, এগুলো করা। সেক্ষেত্রে চায়না, মায়ানমার থেকে আমরা অন্য পেঁয়াজ ছাড়াও রসুন, আদা, অন্যান্য আইটেম, অনেক আইটেম, আমাদের কৃষিজ আইটেম আসে, আমাদের থেকেও যায়। সেক্ষেত্রে আমরা টেকনাফের বন্দরটাকে চট্টগ্রাম বন্দরের কাছাকাছি নিয়ে আসার জন্য আমরা দাবি করছি। আজকেও আমাদের সরকারি প্রশাসন লেভেলে আমরা দাবি করছি, আজকে আপনাদের মাধ্যমে আমরা সেটা বলছি যে চট্টগ্রামকেও যদি রাখা যায়, এই শুধু সীমান্ত দিয়ে নয়, নদীবন্দর দিয়েও। কারণ চায়নার মাল আমাদের সীমান্ত দিয়ে আসবে না, মিশরের মাল সীমান্ত দিয়ে আসবে না, পাকিস্তানের মাল আসবে না। মায়ানমারের মালগুলো যদি আমরা যদি বাইরেও আনা যায়, 2-4 দিনে চলে আসবে। কারণ মায়ানমারের মালগুলো নদী দিয়ে টেকনাফ এসে এখানে আসতে প্রায় 10 দিন লেগে যায়। যদি বাইরেও আসে, ভারতের মতো 2 দিনে চলে আসবে। জি জামাল সাহেব, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, পাশাপাশি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমি একটা কথা বলি, উনি একটা মৌলিক বিষয় বলছেন, সেটা হলো পরিবহন। এটা শুধু পেঁয়াজের ক্ষেত্রে না, মানে পুরো অর্থনীতির ক্ষেত্রেই আর কি পরিবহন ব্যবস্থার উন্নতি আর কি আমাদের একান্ত প্রয়োজন আর কি। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিও আসার জন্য। আনিস ভাই, একটা কথা কিন্তু শেষ করতে চাই যে একজন ব্যবসায়ী জামাল সাহেব কিন্তু খুব মানে স্পেসিফিকলি বলেছেন যে আমরা উৎপাদকের কথা চিন্তা করি, কৃষকের কথা চিন্তা করি, আমরা ভোক্তার কথা চিন্তা করি, আমরা ব্যবসার কথা চিন্তা করি, আমরা সবাইকে নিয়ে চিন্তা করি যাতে সবাই ভালো থাকে। আমরা সেই চেষ্টাই করি। আমরা আশা করছি যে সবাই ভালো থাকার চেষ্টা করব। এবং আমি একটা কথা বলছি যে আমরা এখনো আপনি নিশ্চিন্ত করতে চাই যে আগামী কয়েকদিনের মধ্যে পেঁয়াজের দাম আরো কমে আসবে। সবাই আপনাদেরকে ধন্যবাদ স্টুডিও আসার জন্য। আশা করি খবরের কাগজগুলো আর কি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।